আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের নতুন আরেকটি পর্ব নিয়ে। আমাদের আগের পর্বে বৃত্ত কাকে বলে এবং বৃত্তের বিভিন্ন রকমের যে ছবি, চেহারা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেমন আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন, এই যে আমাদের আগের পর্বে আমরা এই জিনিসগুলো নিয়ে, এই যে চলো বৃত্ত চিনি অধ্যায়টি আমরা আগের পর্বে শুরু করেছি। বিভিন্ন প্রকার এই যে বৃত্তের ছবিগুলো দেখেছিলাম আমরা। তারপরে যে একটা প্রতিযোগিতা হয়েছে, সেইখানে কি জয়লাভ করবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। কাগজের মধ্যে কীভাবে করে আমরা বৃত্ত আঁকতে পারি, বৃত্তের কেন শীর্ষবিন্দু থাকে না, বিভিন্ন বিষয়ে মাঠের মধ্যে আমরা বৃত্ত এঁকেছিলাম দাড়ি, এই রশি এবং লাঠি দ্বারা, তো পেরেক দ্বারা। আজকের পর্বের আমাদের আলোচনা হবে বৃত্তের ব্যাসার্ধ মাপি। ঠিক এই জায়গাটা থেকে বৃত্তের ব্যাসার্ধ মাপি। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে। একটা বৃত্ত শুধু একটা বৃত্তই, কিন্তু এটার মধ্যে কি অনেকগুলো টপিকস আছে। কেমন? যেমন বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের জ্যা, তারপর উপচাপ, অধিচাপ, বৃত্তচাপ, বিভিন্ন বিষয় আছে এই জায়গাটার মধ্যে। আমরা এই অধ্যায়ের মধ্যে, এই জন্য তো অধ্যায়টার নাম কি, চলো বৃত্ত চিনি। তো একটা গোল দাগ দিয়ে বা একটা ঘড়ির ছবি দিয়ে বলে দিল হ্যাঁ বৃত্ত শেষ হয়ে গেল, না। আমাদের এই অধ্যায়টার মধ্যে বিস্তারিত আলোচনা করা হবে। অর্থাৎ বৃত্তের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে আলোচনা করার মতো, প্রায় অধিকাংশ জিনিস আমাদের এই অধ্যায়ের মধ্যে নিয়ে আসা হবে। এই সপ্তম শ্রেণী আমাদের, যেহেতু আমরা সপ্তম শ্রেণীতে পড়ি, তাহলে ওই বয়স হিসাবে বৃত্ত সম্পর্কে যা যা জানা দরকার সেই তথ্যগুলো আমাদের এখানের মধ্যে আসবে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে শিখব বৃত্তের ব্যাসার্ধ মাপি। বৃত্তের ব্যাসার্ধটা কি সেটা আমরা এখন শিখব। আমাদেরকে বলল, পেন্সিল কম্পাস দিয়ে তুমি যখন খাতায় বৃত্ত আঁকো তখন খুব সহজেই বৃত্তটির কেন্দ্র চিহ্নিত ও ব্যাসার্ধ পরিমাপ করতে পারো। অর্থাৎ যেমন দেখেন, আমরা যদি এই যে পেন্সিল কম্পাসের কথাটা যা বললো, আমরা পেন্সিল কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস তো আপনারা সবাই আশা করি চিনেন। এই যে দেখেন পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাস দ্বারা যখন আমরা একটা বৃত্ত আঁকি, পেন্সিল কম্পাস দ্বারা যখন আমরা কোনো বৃত্ত আঁকি, আমি একটু যদি এই জায়গাটা একটু রাবার দিয়ে মুছে দিই, আমরা যখন এই যে দেখি, সবাই একটু খেয়াল করি, আমরা যখন পেন্সিল কম্পাস দ্বারা কোনো বৃত্ত অঙ্কন করি তখন পেন্সিল কম্পাসের কাঁটাটা যেই জায়গাটাতে থাকে আমরা তাকে বলি কেন্দ্র। হ্যাঁ, তাকে বলি কেন্দ্র। আর ঠিক এই কেন্দ্র থেকে বৃত্তের যে পরিধি, এই যে গোল দাগটা, এই যে বক্ররেখা, এটাকে কিন্তু আমরা বলি পরিধি। তো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যেই দূরত্বটা তাকেই কিন্তু আমরা বলি ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত এই গোল দাগটা, বক্ররেখা, এটা কিন্তু পরিধি বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ঠিক এখানে আমাদেরকে বলতেছে তারা যে আমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে যখন খাতার মধ্যে বৃত্ত আঁকি তখন খুব সহজেই আমরা বৃত্তটার কেন্দ্র চিহ্নিত করতে পারি, ব্যাসার্ধটা পরিমাপ করতে পারি যে ব্যাসার্ধ কতটুকু। কিন্তু আমাদের চারপাশে ছোট বড় অনেক বৃত্তাকার জিনিসপত্র দেখা যায় যাদের কেন্দ্র চিহ্নিত নাই, বিধায় ব্যাসার্ধ সহজে পরিমাপ করতে পারি না। ব্যাসার্ধ যদি পরিমাপ করতে যাই আমরা, তাহলে কিন্তু কেন্দ্রটা আমাদের দরকার, কেন্দ্রটা। সেক্ষেত্রে পেন্সিল কম্পাস ছাড়াও বিকল্পভাবে বৃত্তাকার বস্তুর ব্যাসার্ধ পরিমাপ করা যাবে। এই যে পেন্সিল কম্পাস থাকলে আমরা খুব সহজেই আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ এই জিনিসগুলো আমরা মাপতে পারি, কেন্দ্র চিহ্নিত করতে পারি আর ব্যাসার্ধটা পরিমাপ করতে পারি। যদি পেন্সিল কম্পাস দিয়ে আঁকি তাহলে আমাদের খুব সহজ হয়, তাড়াতাড়ি হয়। কিন্তু যদি পেন্সিল কম্পাস না থাকে, এই মুহূর্তে আমার হাতের কাছে পেন্সিল কম্পাস নাই, তো তখন আমি কিভাবে করে ব্যাসার্ধটা জানবো, কিভাবে করে কেন্দ্রটা চিহ্নিত করব, তারও বিভিন্ন রকমের পদ্ধতি আছে। আমাদের কাছে তারা এটাই বলল যে পেন্সিল কম্পাস ছাড়াও বিকল্পভাবে বৃত্তাকার বস্তুর ব্যাসার্ধ পরিমাপ করা যাবে। আসেন তাহলে আমরা সেটা একটু শিখি, কিভাবে করে পেন্সিল কম্পাস না থাকলেও আমরা ব্যাসার্ধটা বের করে ফেলতে পারবো, কেন্দ্রটা চিহ্নিত করতে পারবো, সেটা একটু দেখি। আমাদেরকে বলতেছে তোমাদেরকে একটা কাজ দেওয়া হলো, জোড়ায় কাজ। জোড়ায় কাজ মানে দুইজনে মিলে কাজটা করতে হবে, অর্থাৎ দলে দলে ভাগ হয়ে যাও, দুইজন 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 দুইজন। এখানে তো বলছে জোড়ায় জোড়ায় কাজ, দুইজন দুইজন। তো বলল জোড়ায় কাজ, এই কাজটা করার জন্য দুইজন লাগবে। বোতলের ছিপির ব্যাসার্ধ মাপি। এই যে কাজের নাম কি, কাজের নাম হচ্ছে বোতলের ছিপির ব্যাসার্ধ মাপি। অর্থাৎ ছিপি মানে বোতলের মুখা, ঠিক আছে? একদম সহজ ভাষায় যদি বলি, এই যে আমাদের কাছেও কিন্তু বোতল আছে, ওকে?
তো এই যে বোতলের যে ছিপি, অর্থাৎ বোতলের যে এই যে তো মুখটা, তো এই যে বোতলের যে ছিপি আমাদেরকে বলল এইটা দ্বারা আমাদের আজকের ক্লাসের অঙ্কটা হয়ে যাবে। তারা বলল বোতলের ছিপির ব্যাসার্ধ মাপব। অর্থাৎ আপনারা ইতিমধ্যে এখানে আমাদের ছবি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 3টা ছিপি আছে। আমরা 3টা বোতল থেকে 3টা ছিপি নিয়ে আসবো, মুখা নিয়ে আসবো, তাই তো? আচ্ছা, এটা দেখি তো কি হবে এটা। আমাদেরকে বলতেছে শিক্ষকের নির্দেশনা মতো দলের প্রত্যেকেই কমপক্ষে 3টি করে একই মাপের ছিপি সংগ্রহ করে নিয়ে আসবে। অর্থাৎ তোমরা যে যাদেরকে যেই দলে দেওয়া হয়েছে, এই যে তোমরা দুজন এক দলে, তোমরা দুজন এক দলে, তোমরা দুজন এক দলে, এই যে দলে দলে ভাগ করা হয়েছে, তোমাদের দলের যে তোমরা আসো, তোমরা কিন্তু অবশ্যই 3টা বোতল থেকে 3টা ছিপি নিয়ে আসবে এবং এই 3টা ছিপি যেন একই সাইজের হয়। একই সাইজের, একটা ছিপি বড় একটা ছিপি ছোট, তাহলে কিন্তু হবে না। 3টা ছিপি যেন একই সাইজের হয়, 3টা ছিপি একই সাইজের হয়। তোমাদের প্রত্যেকের কাজ এটা, তুমি 3টা ছিপি নিয়ে আসো, তুমি 3টা ছিপি নিয়ে আসো, তুমি 3টা ছিপি নিয়ে আসো, শর্ত একটাই, তারা যেন একই মাপের হয়। আচ্ছা ঠিক আছে, এবার ধারাবাহিকভাবে নিচের কাজগুলো করো। আচ্ছা, ধারাবাহিকভাবে নিচের কাজগুলো করতে বলছে, কি সেটা? প্রথম ধাপ, 1 নম্বর ধাপে আমরা কি করব সেটা হচ্ছে কাগজের উপর ছিপিগুলো পাশাপাশি সাজাও। একটা কাগজ নাও এবং সেই কাগজের উপরে এই 3টা ছিপিকে রাখো। একটা কাগজের উপরে 3টা ছিপিকে রাখো, পাশাপাশি রাখো। ছিপিগুলো প্রত্যেকটির সাথে প্রত্যেকটি যেন মিশে থাকে। অর্থাৎ আমি যদি আরেকটু যদি বড় করি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, ভালো করে যেন আপনারা দেখতে পারেন বিষয়টা। এই যে দেখেন 3টা ছিপি, তারা বলছে 3টা ছিপিকে তুমি পাশাপাশি রাখবা, একটার সাথে যেন আরেকটা যেন এখানে লেগে যায়। এই যে এখানে যেন লেগে গেছে, এখানে যেমন লেগে গেছে, 3টা ছিপি যেন একটার সাথে একটা লেগে যায়, পাশাপাশি রাখো এবং তারা যেন একটার সাথে একটা লেগে থাকে। আচ্ছা ঠিক আছে, তারা যা বললো তা করলাম। এবার বলছে সোজা বোঝার জন্য চিত্রের মতো 2 পাশে 2টো কাঠি দিয়ে আটকে দাও। এবার এই 3টা ছিপি কি সোজাসুজি আছে নাকি বাঁকাতেরা হয়ে গেছে, এই যে আমি একটু বুঝাই আপনাদেরকে। তারা বলতে চাচ্ছে যে এই যে একটা ছিপি নিলেন, আরেকটা ছিপি নিলেন, আরেকটা ছিপি নিলেন, এই যে আপনি কিন্তু 3টা ছিপি নিছেন, কিন্তু 3টা ছিপি পাশাপাশি রাখছেন, 3টা ছিপি একটার সাথে কিন্তু আরেকটা লেগেও আছে, কিন্তু 3টা ছিপি কিন্তু সোজাসুজি নাই। 3টা ছিপি কি সোজাসুজি আছে? না, সোজাসুজি নাই। এই যে দেখেন, এই যে নিচে আসলো আবার উপরে গেল, মানে এটা বাঁকাতারা হয়ে আছে। এটা কি বাঁকাতারা হয়ে গেছে, এটা সোজা অবস্থায় নাই। কিন্তু আমাদেরকে তারা বলছে না, তাদেরকে তুমি সোজা অবস্থায় রাখো। কি অবস্থায় রাখো? সোজা অবস্থায় রাখো। তো তাহলে এই যে আমরা পাশাপাশি সোজা অবস্থায় রাখবো, এবার আমাদের কি কাজ? সোজাসুজি রাখলাম, হ্যাঁ, 3টা ছিপি পাশাপাশি সোজা অবস্থায় রাখলাম। আর এই যে সোজা অবস্থায় আছে কিনা আমাদেরকে এখন কি বললো, এই যে দেখেন আমরা কিন্তু ধাপে ধাপে সামনে আগাই। আমাদেরকে তারা বললো ধাপ 2, এবার যেখান থেকে ছিপি সাজানো শুরু হয়েছে এবং যেখানে ছিপি সাজানো শেষ হয়েছে সেই পর্যন্ত একটা স্কেলের সাহায্যে মেপে নাও। অর্থাৎ আমাদেরকে তারা বলল যে এই যে 3টা ছিপি যে তুমি পাশাপাশি বসাইলা, ছিপিটার হিসাবটা শুরু হবে এখান থেকে। আরেকটা কথা বলি, এই 3টা ছিপি সোজা অবস্থায় আছে কিনা এটা বোঝার জন্য তারা বলতেছে তুমি 2 সাইডে 2টা কাঠি দিও। এই যে এদিকে একটা কাঠি দেওয়া, আবার এইদিকে একটা কাঠি দেওয়া, এটা হচ্ছে 3টা ছিপি সোজা অবস্থায় আছে কিনা এটা দেখানোর জন্য আর কি, বাস এতটুকু, এটা আলাদা অন্য কোনো কাজ নাই। তো আমাদেরকে তারা বলতেছে তুমি এবার যে কাজটা করবা, একটা স্কেল নাও, 3টা ছিপির হিসাবটা যেখান থেকে শুরু হবে, অন্য একটা কালার নেই, নাহলে ছিপির কালারের সাথে মিলে যাইতেছে। তো তারা বলতেছে স্কেলটা তুমি ছিপিটা ঠিক যেখানে শুরু হইছে সেখানে স্কেলের হিসাবটা বসাও এবং যেখানে শেষ হইছে ওই পর্যন্ত তুমি হিসাবটা দেখো তো কতটুকু জায়গা, স্কেলটা দ্বারা মাপো তো এই 3টা ছিপির একেবারে শুরু এবং শেষ পর্যন্ত দৈর্ঘ্যটুকু মাপো, দেখো মেপে কতটুকু হয়। আমি যদি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, এই যে বোঝার সুবিধার্থে যদি একটু চিত্রটা বড় করে দেখাই আপনারা দেখতে পাবেন আমি একদম হুবহু এই ছবিটাকে ফলো করতেছি। এখানে দেখেন এই যে দাগটা, এই যে কাঠিটা সর্বশেষ যেটা, এটা আছে 9.6। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 9.6 এ আছে। যারা এই যে স্কেলটা দেখতেছেন ভালো করে তারা আশা করি বুঝে যাবেন। তাহলে এখানে আমাদের 9.6 এ আছে। আপনি কিন্তু একদম বাস্তবে করবেন, বোতলের 3টা ছিপি নেবেন। আমি তো আপাতত ছবিটা দেখে বলতেছি, আপনি বোতলের 3টা বোতল থেকে 3টা ছিপি নিলেন, 3টা ছিপিকে যখন আপনি পাশাপাশি বসাবেন তখন আপনি মেপে দেখবেন যে সেখানে কতটুকু হয়। তাহলে আপনারা হিসাবটা অবশ্যই একদম প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে করবেন।
আপনার ঘর থেকে 3টা বোতল আর কি একই সাইজের 3টা বোতল থেকে 3টা ছিপি নেন, তাদেরকে পাশাপাশি বসান, স্কেলটা দ্বারা মেপে দেখেন, একদম বাস্তবে অঙ্কগুলো করার চেষ্টা করেন। আচ্ছা, আলোচনা না বড় করি, সরাসরি আমরা কথার মধ্যে চলে যাই। তো এই যে 3টা ছিপি পাশাপাশি বসানো আছে, তাদেরকে যদি আমরা মাপি, তাহলে আমরা মেপে দেখলাম, এই চিত্রটা অনুযায়ী মেপে দেখলাম যে 9.6। তো এই যে 9.6 হইল। এবার আমাদেরকে পরের ধাপে কি বলছে, আমি ততক্ষণ ছবিটা বড় করে রাখছিলাম, পরের এখন কি বললো প্রাপ্ত ফলাফলটা, এই যে তুমি মাপলা, মেপে দেখলা কত হয়, এবার এই প্রাপ্ত ফলাফলটি খাতায় লিখে রাখো। হ্যাঁ, আমরা খাতার মধ্যে লিখে রাখি, একটু মনে করেন এটাই আমাদের খাতা, 9.6 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রাপ্ত ফলাফলটি খাতায় লিখে রাখো। মাপার সময় কাঠি বা বইয়ের এক ধারের সাহায্য নেওয়া যেতে পারে ছিপিগুলো বসানো সোজা হয়েছে কিনা বোঝার জন্য। এই কথাটার মানে হচ্ছে 3টা ছিপি যেন সোজা যদি বসে, তুমি এটা খেয়াল রাখো। আর যদি এটা তুমি ভালো করে বুঝতে না পারো, তুমি যে কোনো একটা বইয়ের, হ্যাঁ, যে কোনো, আমাদের কাছে যে এই যে বিভিন্ন রকমের বই আছে আমার সামনে, এটা আমাদের বই না, এটা অন্য বই, যে কোনো বইয়ের এই যে একটা ধার, এদিকটা কিন্তু সোজা থাকে, তো তুমি 3টা ছিপিকে এই পাশে বসাও যাতে করে এটা সোজাসুজিভাবে থাকে, জাস্ট এটা বোঝানোর জন্য। আচ্ছা, তো এখন আমাদেরকে এটা বললো যে তুমি এটা বসাই দেখতে পারো সোজা হয়েছে কিনা। আচ্ছা, এটা কোনো বিষয় না, সামনে আগাই। 3টা ছিপি সোজা থাকলেই হবে, আপনি বই বা স্কেল দ্বারা সোজা করে নেবেন। এবার 3 নম্বর ধাপে যাই। ধাপ 2 থেকে প্রাপ্ত ফলাফলকে ছিপির সংখ্যা দ্বারা, এই গুরুত্বপূর্ণ কথা, প্রাপ্ত ফলাফলকে ছিপির সংখ্যা দ্বারা ভাগ করলেই প্রতিটি ছিপির ব্যাসের দৈর্ঘ্য পাওয়া যাবে, আর প্রতিটি ছিপির ব্যাসের অর্ধেকই হলো ব্যাসার্ধ। যত আসল কথা ছিল এই লাইনটার মধ্যে চলে আসছে। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বললাম, এই পুরা কথাটার মূল উদ্দেশ্য যেটা, মূল কথাগুলো যেটা, সেটাই এই লাইনের মধ্যে লেখা। সেটা কি? সেটা বলছে তুমি 2 নাম্বার ধাপে 3টা যে ছিপি, তাদেরকে যে তুমি মাপলা, মেপে দেখলা 9.6 সেন্টিমিটার হয়, এই যেই ফলাফলটা পেলা তুমি, তাকে তুমি ভাগ করবা। কত দ্বারা ভাগ করবা? এখানে ছিপি কয়টা? 3টা, তুমি 3 দ্বারা ভাগ করো। যদি এখানে ছিপি 4টা থাকতো, তুমি 4 দ্বারা ভাগ করো। যদি ছিপি 7টা থাকতো, 7 দ্বারা ভাগ করো। তো এখানে তো এটাই বললো যে যেই ছিপিগুলো আছে পাশাপাশি বসিয়ে তাদের দৈর্ঘ্যটা মাপো, যা হবে তাকে ভাগ করো। কত দ্বারা? এখানে আমাদের ছিপি যতটা তত দ্বারা। তাহলে আমরা এখানে 9.6 তাকে ভাগ করব। ছিপি কয়টা? 3টা। তাহলে দেখেন 9.6 তাকে আমরা ভাগ করব 3 দ্বারা, কারণ এখানে ছিপি 3টা। তাহলে আমরা যদি তাকে ভাগ করি, 9.6 কে 3 দ্বারা ভাগ করলে 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 6-এর মধ্যে যায় 2 বার, অর্থাৎ 3.2 সেন্টিমিটার। তাহলে এই যে 3.2 সেন্টিমিটার বের হইলো, এটা কি? এটা হচ্ছে ব্যাস। এটা কি? এটা হচ্ছে ব্যাস। অর্থাৎ এই যে একটা ছিপির ঠিক কেন্দ্র বরাবর যদি মাপি, তাহলে এটা হচ্ছে ব্যাস 3.2 সেন্টিমিটার। ব্যাস 3.2 সেন্টিমিটার। ব্যাস 3.2 সেন্টিমিটার। তাহলে 3.2 টোটাল 9.6। তারা এটা বুঝাইলো যে তুমি যখন এই সবগুলো ছিপির যোগফলকে ভাগ করবা ছিপির সংখ্যা দ্বারা, তখন তুমি যেই ফলাফলটা পাবা তাকে বলা হবে ব্যাস। তাকে কি বলা হবে? ব্যাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ব্যাস, এবার আমরা জানি ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। অর্থাৎ এইটা যদি হয় ব্যাস, সবাই একটু খেয়াল করি, এটা যদি হয় ব্যাস, তাহলে এই ব্যাসের অর্ধেক যেটা, ব্যাসের অর্ধেক যেটা হবে, ব্যাসের অর্ধেক যেটা হবে, অর্ধেক, এই যে এতটুকু সাইজ, অর্থাৎ পুরাটা যদি হয় ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক যেটা, অর্ধেকের যেই সাইজটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস। কথাটা একটু সবাই মুখস্থ করে ফেলি। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস। অর্থাৎ আপনি যদি ব্যাসকে অর্ধেক করেন তাহলে ব্যাসার্ধ পাবেন, আর যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করেন তাহলে ব্যাস পাবেন। সহজ কথা। তাহলে আমরা যেই বিষয়টা আমাদের এখানের মধ্যে তারা রাখলো, যে এখানে আমাদের কথাটা তারা কি বললো, যে প্রাপ্ত ফলাফলকে ছিপির সংখ্যা দ্বারা ভাগ করলেই প্রতিটি ছিপির ব্যাসের দৈর্ঘ্য পাওয়া যাবে, আর প্রতিটি ছিপির ব্যাসের অর্ধেকই হলো ব্যাসার্ধ। আশা করি ব্যাসার্ধ নির্ণয় করা আমরা বুঝে গেছি। ব্যাসার্ধ নির্ণয় করা, এই যে এখানে যে ব্যাসার্ধ নির্ণয় করাটা দেখাইলো, তারা কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে কোনো পেন্সিল কম্পাস ব্যবহার করে নাই। আমাদের কিন্তু তারা এটাই বলছিল যে একটা পেন্সিল কম্পাস দিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে আমরা তার ব্যাস
ব্যাসার্ধ, কেন্দ্র খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি। কিন্তু যদি পেন্সিল কম্পাসটা না থাকে, পেন্সিল কম্পাসটা আছে তাও ব্যবহার করলাম না, তখন কিভাবে করে আমি বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধ বের করে ফেলতে পারি? সেটা হচ্ছে কয়েকটা ছিপি আমি নিলাম, বা একটা ছিপি হোক, আমি তাকে মাপলাম, যেই ফলাফলটা বের হলো তাকে ভাগ করব কত দ্বারা? ওখানে যেই কয়টা ছিপি আছে তত দ্বারা। যেই ফলাফলটা পাবো তাকে বলা হবে ব্যাস, আর ব্যাসের অর্ধেকই হলো ব্যাসার্ধ। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা বৃত্তের ব্যাসার্ধ কীভাবে করে নির্ণয় করতে হয়, ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, আমরা জাস্ট একটা টপিক্স নিয়ে এখানে আলোচনা করলাম, যাতে করে খুব দ্রুত গতিতে আমরা এই টপিক্সটা শিখে ফেললাম। এরপরেই আমরা পরবর্তী টপিক্সে যাব। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।